আজ আমি অষ্টম শ্রেণীর ভূগোলের প্রথম যে অধ্যায়টা সেটা পড়ানো শুরু করছি। প্রথম অধ্যায় অর্থাৎ আমাদের সূচিপত্রে যেটা আছে পৃথিবীর অন্দরমহল, এই অধ্যায়টা পড়ানো শুরু করছি। অন্দরমহল, পৃথিবীর অন্দরমহল। অন্দরমহল বলতে আমরা পৃথিবীর ভেতরের কথা বলছি। এই অধ্যায়টাতে আমরা জানব যে পৃথিবীর ভেতরটা কীরকম। আমরা পৃথিবীতে তো বাস করি, কিন্তু আমরা কিন্তু পৃথিবীর ভেতরে বাস করি না। আমরা কোথায় বাস করি? আমরা পৃথিবীর উপরে বাস করি। অর্থাৎ পৃথিবীটা যদি এরকম হয় তাহলে কিন্তু আমরা এর উপরে, মানে এই সারফেসে বাস করছি। আমাদের সব যা কাজকর্ম চলাফেরা সব কিন্তু আমরা পৃথিবীর এই ওপরে করছি। কিন্তু পৃথিবীর ভেতরে, আমরা যদি পৃথিবীর ভেতরে ঢুকতে পারতাম তাহলে এর ভেতরে আমরা কি দেখতাম বা কি পেতাম সেগুলো আমরা এই অধ্যায়তে জানব। পৃথিবীর ভেতরে কিন্তু পৌঁছানোটা অত সোজা না। পৃথিবীর ভেতরে যত ভেতর দিকে যাবে তত কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ। সুতরাং সেই অবধি কিন্তু একদম পৃথিবীর যে কেন্দ্রটা সেই অবধি কিন্তু পৌঁছানো সম্ভব না। কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন রকম রিসার্চ করে বা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন রকম ভাবে এই পৃথিবীর ভেতর সম্বন্ধে নানাভাবে জানতে পেরেছে। ভূমিকম্পর মাধ্যমে, তারপর আগ্নেয়গিরি যখন ফেটে বেরোয় ভেতর থেকে, পৃথিবীর ভেতরের যে জিনিসগুলো সেগুলো তো বেরিয়ে আসে, সেই সবগুলো পরীক্ষা করে পৃথিবীর অভ্যন্তরে কী আছে তার একটা ধারণা করতে পেরেছে। পৃথিবীর ব্যাসার্ধ ৬,৩৭০ কিমি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর যে কেন্দ্র তার দূরত্ব হচ্ছে ৬,৩৭০ কিমি। তার মানে এই ছবিটা যদি আমি দেখি, এটা তো ভূপৃষ্ঠ, এখানে আমরা আছি। এই ভূপৃষ্ঠ থেকে এই একদম পৃথিবীর কেন্দ্র, এই যে দূরত্বটা, এটা হচ্ছে ৬,৩৭০ কিমি। এই দূরত্বটা মানে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে চাই তাহলে আমাদের ৬,৩৭০ কিমি ভেতরে ঢুকতে হবে। দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনি, একটি সোনার খনি, সেটি অবস্থিত রয়েছে, যার গভীরতা হচ্ছে ৩ থেকে ৪ কিমি। রবিনসন দ্বীপ, এই খনিটির নাম হচ্ছে রবিনসন দ্বীপ। এটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে গভীর খনি, এটি একটি সোনার খনি, যার গভীরতা ৩ থেকে ৪ কিমি। তার মানে বুঝতে পারছো পৃথিবীর মানে পুরো ব্যাসার্ধ হচ্ছে ৬,৩৭০ কিমি, সেখানে ৩ থেকে ৪ কিমি কিন্তু খুবই সামান্য এর তুলনায়। কিন্তু এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম খনি। পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আমরা যত এই পৃথিবীর কেন্দ্রের দিকে যাব তত তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। কতটা করে বাড়ে? প্রতি ৩৩ কিমি গভীরতায় প্রায় ১ ডিগ্রি ৩৩ মিটার, কিমি না কিন্তু মিটার, এটা ৩৩ মিটার গভীরতায় প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা কিন্তু বাড়ে। পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি ধরে নিই ১৫ ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এই যে রবিনসন দ্বীপ, অর্থাৎ যেটার গভীরতা ৩ থেকে ৪ কিমি, তার সেখানে তাপমাত্রা কিন্তু কতটা, তার মানে বুঝতে পারছো ১৫ ডিগ্রি থেকে প্রতি ১ মিটার, কিলোমিটার না কিন্তু ১ মিটার গেলে তাপমাত্রা ১ ডিগ্রি বেড়ে যাবে। তাহলে ৩ কিলোমিটার মানে ৩,০০০ মিটার বা ৪,০০০ মিটার গেলে কতটা তাপমাত্রা বাড়বে? প্রতি ১ মিটারে, প্রতি ৩৩ মিটারে যদি ১ ডিগ্রি করে বাড়ে, তাহলে ৩,০০০ মিটার বা ৪,০০০ মিটার করে যদি আমরা আরও ভেতরে ঢুকি তাহলে কতটা তাপমাত্রা বেড়ে যাবে। তার মানে ওই গরম সহ্য করে কিন্তু এই খনির যে শ্রমিকরা তারা কিন্তু কাজ করে।
উম, এই পৃথিবীর ভেতরে কি আছে সেটা জানার জন্য বা সেই জানার আগ্রহে উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে একটি 12 কিলোমিটার গভীর গর্ত খোঁড়া হয়েছিল এবং এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম কৃত্রিম গর্ত। ঠিক আছে, মানুষ এই গর্তটা করেছিল এই 12 কিলোমিটার অবধি, মানে গভীরতা অবধি খুঁড়তে পেরেছিল, তার বেশি আর খুঁড়তে পারেনি। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম কৃত্রিম গর্ত। এটি উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে অবস্থিত। এই 12 কিলোমিটার কিন্তু পৃথিবীর মোট গভীরতার তুলনায় খুবই সামান্য, কিন্তু এর বেশি কিন্তু আর যাওয়া যায়নি। সুতরাং পৃথিবীর অন্দরমহল সম্বন্ধে কিন্তু জানাটা বেশ কঠিন, কারণ ওখানে তো পৌঁছানোই যাচ্ছে না। এবার তাহলে আমরা এই পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে কিভাবে জানব? পৃথিবী কিন্তু নানাভাবে আমাদের তার অভ্যন্তর সম্বন্ধে জানিয়ে দেয়। কিভাবে? আগ্নেয়গিরির মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বের হয়। এইগুলোকে পরীক্ষা করলে আমরা ধারণা করতে পারি যে পৃথিবীর ভেতরে কী আছে, কারণ পৃথিবীর ভেতরের জিনিসটাই তো আগ্নেয়গিরির মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। তাছাড়া কখনো কখনো যখন প্রবল ভূমিকম্প হয়, ভূপৃষ্ঠ কেঁপে ওঠে, ওই ভূমিকম্প তরঙ্গগুলো পরীক্ষা করে জানা যায়। এইভাবে তাছাড়া উষ্ণ প্রস্রবণ, ভূগর্ভ থেকে ফুটন্ত জল বেরোয়। এই উষ্ণ প্রস্রবণ হচ্ছে ভূপৃষ্ঠের কিছু কিছু দুর্বল জায়গা বা ফাটল দিয়ে মাটির তলার খুব গরম জল বেরিয়ে আসে, সেটাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। আমাদের পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে এই ধরনের উষ্ণ প্রস্রবণ দেখতে পাওয়া যায়। বক্রেশ্বরে মাটির নিচ থেকে আপনা আপনি গরম ফুটন্ত জল সমানে বেরোতে থাকে। মাটির তলায় তো খুব গরম, মানে পৃথিবীর ভূ অভ্যন্তরটা খুবই গরম, সেখানে যখন জল জমে সেই জলটা ওই তাপে গরম হয়ে যায় এবং তারপর কোনো ফাটল দিয়ে সেটা যখন বেরিয়ে আসতে থাকে তখন এই উষ্ণ প্রস্রবণ তৈরি হয়। এবার আসি এই যে বললাম যে আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আসে, এই লাভা এবং ম্যাগমা দুটো জিনিস হয়। এই ম্যাগমা এবং লাভার মধ্যে কী পার্থক্য? ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তখন তাকে ম্যাগমা বলে। মানে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে বা পৃথিবীর ভেতরে যখন প্রচণ্ড তাপ ও চাপে গলা অবস্থায় ওই ভিতরকার জিনিসটা একটু গলিত অবস্থায়, অত্যন্ত গরম গলিত অবস্থায় থাকে, তখন সেই জিনিসটাকে বলা হয় ম্যাগমা। এই ম্যাগমা যখন কোনো ফাটল দিয়ে বা কোনো আগ্নেয়গিরির মাধ্যমে ওই অর্ধতরল অবস্থায় আস্তে আস্তে এই ফাটল দিয়ে বেরিয়ে পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবীর ওপরে চলে আসে, তখন সেই ম্যাগমার নামটা কিন্তু বদলে গিয়ে তখন তাকে লাভা বলি। লাভা যতক্ষণ মাটির তলায় আছে ততক্ষণ সেটা ম্যাগমা, যেই না মাটির ওপরে চলে এলো তখন সেটা লাভা হয়ে গেল। জিনিসটা কিন্তু একই। ভূগর্ভে গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকেই লাভা বলা হয়। এটাই হচ্ছে মানে বেসিক যে পার্থক্যটা। মাটির তলায় থাকলে ম্যাগমা, মাটির বাইরে চলে এলে ওই অর্ধতরল উত্তপ্ত জিনিসটাই হয়ে যায় লাভা। তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয় ও আয়তন বেড়ে যায়। কোনো জিনিস যখন গলে যায় খুব গরমে, তখন কিন্তু তার আয়তনটা বেড়ে যায়। কঠিন পদার্থর থেকে তরল পদার্থের আয়তন বেশি। একটা বরফের টুকরো সেটা গলে গেলে, জল হয়ে গেলে তার আয়তনটা আরেকটা বেড়ে গেল, ছড়িয়ে গেল সেই জিনিসটা। সেরকমই এই যে মাটির তলার যে জিনিসগুলো সেগুলো যখন কঠিন থাকে সেগুলো আয়তন কম হয়, যখন সেটা খুব তাপে বা চাপে গলে যায়, গলে গেলে সেটা তরল হয়ে গেলে তার আয়তন বেড়ে যায়। আবার চাপ বাড়লে পদার্থের আয়তন কমে। পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটোই খুব বেশি, সুতরাং সেখানে কিন্তু জিনিসগুলো কিছুটা কঠিন কিছুটা তরল অবস্থায় তার মাটির তলায় এই তলার জিনিসগুলো থাকে। আচ্ছা, এবার আসি ভূতাপ শক্তি। ভূতাপ হলো এক ধরনের শক্তি। পৃথিবীর কেন্দ্রে তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকেই বলা হয় ভূতাপ শক্তি। অর্থাৎ মাটির নিচে যে তাপটা থাকে সেটা যখন আস্তে আস্তে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে তখন সেটাকে বলা হয় ভূতাপ।
মাটির তলার যে যে তাপটা তৈরি হয়, সেই তাপ থেকে যে শক্তিটা তৈরি হয় সেটাই হচ্ছে ভূতাপ শক্তি। পৃথিবীর বহু দেশ এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদা প্রায় 30% ভূতাপ শক্তির দ্বারা মেটায়। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কিন্তু অনেকটাই কমানো যায়। এই যে কয়লা বা খনিজ তেল এগুলো যে সমানে পোড়ানো হচ্ছে বিদ্যুৎ তৈরি করানোর জন্য, এগুলো তো একদিন শেষ হয়ে যাবে। সুতরাং এগুলোকে যদি আমরা বাঁচাবার চেষ্টা করি তাহলে এটার ব্যবহারটা কমাতে হবে। তাহলে তার বদলে যদি ওই কয়লা বা খনিজ তেল এগুলো ব্যবহার না করে এই মাটির তলার তাপটা এইটাকে যদি ব্যবহার করে তার থেকে বিদ্যুৎ উৎপাদন করি তাহলে কিন্তু আমাদের অনেকটা এই জীবাশ্ম জ্বালানিগুলো অনেকটা সঞ্চিত থাকবে এবং ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ তৈরি হলে কিন্তু অনেকটা যে দূষণ সেটাও কিন্তু অনেকটা কমবে। এবার আসি পৃথিবীর ঘনত্ব। ভূপৃষ্ঠের গড় ঘনত্ব হচ্ছে 2.6 থেকে 3.3 গ্রাম প্রতি ঘন সেমি। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থর গড় ঘনত্ব প্রায় 1.1 গ্রাম প্রতি ঘন সেমি, অর্থাৎ কেন্দ্রের কাছে কিন্তু ঘনত্বটা কমছে, আর ভূপৃষ্ঠের কাছে ঘনত্বটা বেশি। সেটা বেড়ে পৃথিবীর একেবারে কেন্দ্রে প্রায় 13 থেকে 14 গ্রাম প্রতি ঘন সেমি হয়ে যাচ্ছে। আবার একদম কেন্দ্রের কাছে চলে গেলে কিন্তু তখন কিন্তু তার ঘনত্ব অনেকটাই বেড়ে যাচ্ছে, মানে 13-14 গ্রাম প্রতি ঘন সেমি হয়ে যাচ্ছে। কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে সমগ্রভাবে পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম প্রতি ঘন সেমি। এটা হচ্ছে গড়, কারণ এক একটা জায়গায় এক এক রকম, কেন্দ্রের কাছে বেশি, ভূপৃষ্ঠের কাছে কম, মাঝখানে আবার কম, এরকম কম বেশি হয়ে গিয়ে আমরা যদি গড় করি তাহলে মোটামুটি পুরো পৃথিবীর ঘনত্ব দেখাবে 5.5 গ্রাম প্রতি ঘন সেমি। এবার এই কেন্দ্রের কাছে পদার্থগুলি এত ঘনত্ব বেশি কেন? কেন্দ্রের কাছে ঘনত্ব অনেক বেড়ে যাচ্ছে, 13-14 যেখানে পৃথিবী পৃষ্ঠে 3 কাছাকাছি, সেখানে সেটা বেড়ে গিয়ে 13-14তে পৌঁছে যাচ্ছে। কেন এত বেড়ে যাচ্ছে? সেটা একটা কারণ আছে। ভারী জিনিস নিচের দিকে থিতিয়ে যায়, এটা আমরা সবাই জানি। যে কোনো কিছু ভারী জিনিস, একটা জলের মধ্যে কিছু ভারী জিনিস যদি আমি দুটো পাথর ফেল দিই, সেটা কী হবে? জলের তলায় গিয়ে পড়বে। সুতরাং ভারী জিনিস সবসময় তলায় চলে যায়, হালকা জিনিস ওপরে ভেসে ওঠে। পৃথিবীর জন্মের সময় খুব গরম ও বেশি ঘন পদার্থ মাধ্যাকর্ষণের টানে কেন্দ্রের দিকে চলে যায়। বিশেষত লোহা এবং নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে। এই যে যখন পৃথিবী সৃষ্টি হয় তখন এই খুব মানে পৃথিবীর জন্মের সময় খুব গরম এবং বেশি ঘন যে পদার্থগুলো, সেগুলো মাধ্যাকর্ষণের টানে অটোমেটিক্যালি কেন্দ্রের কাছে গিয়ে জমা হয়। এবং এই ভারী বস্তুগুলোর মধ্যে লোহা এবং নিকেল থাকে, এগুলো গিয়ে কেন্দ্রের চারিদিকে ঘুরতে থাকে। সুতরাং এই বেশি ভারী বস্তুগুলো কেন্দ্রের কাছে চলে যায় এবং অপেক্ষাকৃত হালকা যে বস্তুগুলো, যেমন অ্যালুমিনিয়াম ও সিলিকা, তারা কিন্তু ওপর দিকে ভেসে ওঠে। তার ফলে কী হচ্ছে? পৃথিবীর কেন্দ্রের কাছে ঘনত্বটা বেড়ে যাচ্ছে এবং পৃথিবীর পৃষ্ঠের কাছে ঘনত্বটা তুলনামূলকভাবে কমে যাচ্ছে। স্বাভাবিক নিয়মে পৃথিবীর অভ্যন্তর যত যাওয়া যায় ততই কিন্তু পদার্থের চাপ বাড়ে। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব যেমন বেড়ে যায়, তেমনি বেশি ঘন পদার্থ চাপ দেয় বেশি। পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ তাপ ও চাপ বাড়ার ফলে ভিতরে পদার্থগুলো কোথাও কঠিন, কোথাও তরল, আবার কোথাও অর্ধতরল অবস্থায় থাকে। মানে পৃথিবীর ভেতরে কিন্তু আমরা সব ধরনের পদার্থই দেখতে পাই, তরল, কঠিন এবং অর্ধতরল। আচ্ছা, পৃথিবীর সৃষ্টির কথাটা আমি একটু বলতে ভুলে গেছি, এটা একটু বলে দিই। পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায়
460 কোটি বছর আগে। তখন পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। সময়ের সাথে সাথে উপরের পৃষ্ঠটা মানে উপর দিকটা আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়, কিন্তু পৃথিবীর অভ্যন্তর ভাগের এখনও বিরাট বড় অগ্নিকুণ্ড হয়েই আছে। অর্থাৎ পৃথিবীর ভেতরটা কিন্তু এখনও ওপর দিকটা ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আমরা তার উপর বাস করছি, কিন্তু পৃথিবীর ভেতরটা কিন্তু এখনও প্রচণ্ড গরম আছে। এবং তার ফলে এই বস্তুগুলো মানে প্রায় আগুনের মতন অবস্থায় রয়েছে, অগ্নিপিণ্ড হয়ে আছে এবং অর্ধতরল বা গ্যাসীয় পদার্থ প্রচুর আছে ভেতরে। এবার আসি ভূমিকম্প তরঙ্গে। ভূমিকম্প তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কিন্তু অনেক তথ্য সংগ্রহ করেছে। ভূমিকম্প তরঙ্গ নানা রকম হয় এবং নানা রকম মানে বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কোনোটা দীর্ঘ তরঙ্গ হয়, কোনোটা ক্ষুদ্র তরঙ্গ হয়, কোনোটা দ্রুতগতি হয়, কোনোটা ধীর গতি হয়। তো এরকম বিভিন্ন তরঙ্গ, তার মধ্যে দুটো প্রধান তরঙ্গ ভূমিকম্পের হচ্ছে পি তরঙ্গ আর এস তরঙ্গ। তো এই তরঙ্গগুলো মানে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরে কঠিন তরল যে কোনো পদার্থর মাধ্যমে দিয়ে কিন্তু প্রভাবিত হতে পারে। মানে ভূমিকম্পের যে পি তরঙ্গটা সেটা কিন্তু দুটো রকম জিনিসের মধ্যে দিয়ে যেতে পারে, কঠিন বস্তুর মধ্যে দিয়েও যেতে পারে, আবার তরল বস্তুর মধ্যে দিয়েও প্রবাহিত হতে পারে। কিন্তু যেটা এস তরঙ্গটা কিন্তু তরল বা অর্ধতরল যে বস্তুগুলো তার মাধ্যমের মধ্যে দিয়ে প্রভাবিত হতে পারে না। একমাত্র কঠিন পদার্থর মধ্যে দিয়ে কিন্তু এটি প্রবাহিত হতে পারে, তরল বা অর্ধতরলের মধ্যে প্রবাহিত হতে পারে না। আজকে আমরা এই অবধি পড়লাম।